ইসরায়েল নির্ধারিত সময়ের মধ্যে সেনা প্রত্যাহার না করলেও তারা যুদ্ধবিরতির মেয়াদ আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াবে। এদিকে রবিবার ইসরায়েলি সৈন্যদের গুলিতে দক্ষিণ লেবাননে 22 জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে লেবাননের বুর্জ আল মুলুক থেকে এএফপি জানায়, স্থানীয় মানুষজন নিজেদের গ্রামে ফিরে যেতে চাচ্ছিলেন এমন সময় এ সংঘর্ষ ঘটে। চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনাদের ওই সময়ের মধ্যেই দক্ষিণ লেবানন ছেড়ে যাওয়ার কথা ছিল। লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। প্রেসিডেন্ট আউন বলেন, লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং আমি এই ইস্যুটি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাব যাতে লেবাননের জনগণের অধিকার নিশ্চিত হয়। সম্প্রতি দক্ষিণ লেবাননে 60 দিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হয়েছে। এরপরই সীমান্ত বরাবর নিজ শহর ও গ্রামে ফিরে আসা লোকজনের উপর গুলি চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 22 জন নিহত এবং 83 জন আহত হন। শনিবারের এ ঘটনায় সবাইকে শান্ত থাকতে এবং সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট আউন বলেন, দক্ষিণ লেবাননের জনগণের সঙ্গে আমরা ন্যায়সঙ্গত বিজয় উদযাপন করেছি। লেবাননের সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ইসরায়েলের এই শান্তি প্রক্রিয়া লঙ্ঘনের প্রতিক্রিয়া জানিয়ে লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং অস্ত্রবিরতির চুক্তি পর্যবেক্ষণকারী দেশগুলোকে অবশ্যই ইসরায়েলি বাহিনীকে লেবাননের ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে হবে। এদিকে সীমান্তের কাছে লেবাননের নাগরিকদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য পরিস্থিতি এখনো উপযুক্ত নয় বলে উল্লেখ করেছেন জাতিসংঘের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তা। রবিবার এক যৌথ বিবৃতিতে লেবাননের জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং দক্ষিণ লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রধান একথা বলেন। একই সঙ্গে লেবাননে অস্ত্রবিরতি চুক্তিতে নির্ধারিত সময়সীমাগুলো এখনো পূরণ হয়নি বলেও দাবি করেন তারা। আগামী 5 ফেব্রুয়ারি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। 70 আসনের দিল্লি বিধানসভার এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি আপের সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির। আর আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যে অভিযোগ করেছে যে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতে আসছে আম আদমি পার্টি। 26শে জানুয়ারি রবিবার রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদ মাধ্যম দ্য হিন্দু। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। রবিবার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা। ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালা পার্টি তথা অবৈধ আয়ের দল হিসেবে বর্ণনা করেছেন। অমিত শাহের অভিযোগ, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানান জনগণকে। তিনি বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এর আগে গত শনিবার এক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসনের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। আর রবিবার তিনি বলেন, কেজরিওয়াল কেবল ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলেছেন। আপ মানে অবৈধ আমদানিওয়ালা পার্টি। ভারতের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন,
কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকার কেবল জনগণকে মিথ্যা বলেছে এবং দুর্নীতি করে গেছে। তার কথায় পুরো দিল্লি আজ নোংরা পানি সরবরাহ এবং জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গেছে, হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। অমিত শাহ আরও বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করেন এবং 2 বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব। দিল্লিতে আপের শাসনকালে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী মন্দির এবং গুরুদ্বারগুলোর কাছে মদের দোকান খুলে তরুণ প্রজন্মকে নষ্ট করার পাশাপাশি কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের নতুন কিউবান বংশোদ্ভূত পররাষ্ট্রমন্ত্রী রুবিও সোশ্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। সেখানে তিনি লিখেছেন, শুনছি আফগানিস্তানের তালেবানরা বেশি বেশি আমেরিকানদের বন্দী করছে। যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তালেবান নেতাদের মাথার উপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব, যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার উপর ঘোষিত আমেরিকার পুরস্কারের চেয়ে বড়। তবে মার্কো রুবিও আটক সেসব আমেরিকান কারা ওই বিষয়ে তেমন কিছু উল্লেখ করেননি তিনি। তালেবানরা জো বাইডেন প্রশাসনের সাথে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নাগরিক রায়ান করবেটকে 2022 সালের আগস্টে মুক্তি দিয়েছে। তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করে আসছিলেন। উইলিয়াম ম্যাককেন্টি নামে আরও একজন মার্কিনীকে তালেবানরা মুক্তি দিয়েছে, যা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। বিনিময়ে মার্কিন প্রশাসন খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে, যে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন জেল খাটছিল। যুক্তরাষ্ট্র 2001 সালের 11 সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের মাথার মূল্য হিসেবে $25 মিলিয়ন ঘোষণা করেছিল। এই পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরে 2011 সালে ওসামা বিন লাদেন মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়, যাকে তারা পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে ওই সময় তুলে নিয়ে গিয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্তের কারণে বিশেষ অভিবাসন ভিসায় 40,000-এর বেশি আফগান নাগরিকের যুক্তরাষ্ট্রে যাওয়ার ফ্লাইট স্থগিত হয়ে গেছে। অনিশ্চয়তায় পড়া এসব আফগানরা এখন দেশের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রতিশোধ গ্রহণের শিকার হতে পারেন। প্রভাবশালী এক আইনজীবী ও এক মার্কিন কর্মকর্তা শনিবার এ তথ্য জানায়। আফগানদের নিয়ে কাজ করা অলাভজনক বেসরকারি সংগঠন আফগান ভ্যাকের প্রধান ভ্যান ডাইভার বলেন, আটকা পড়া আফগানদের অধিকাংশই আফগানিস্তানে, আর বাকিরা পাকিস্তান, কাতার ও আলবেনিয়ায় আটকা পড়েছেন। অন্যদিকে শান্তির বার্তা বা হুঁশিয়ারি যাই হোক, প্রতিবেশী দেশের পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে ইরান। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের চলমান উত্তেজনার মধ্যেই ক্ষমতাসীন তালেবান সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে কাবুল সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় 26 জানুয়ারি রবিবার তালেবানের মুখ্যমন্ত্রী মোহাম্মদ হাসান আখন্দের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হয়। প্রতিবেশী দেশ ইরান ও আফগানিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এই বৈঠক হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কের উত্তেজনা বেড়েই চলছে। বাংলাদেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেও একটিও এখনও প্রমাণ করতে পারেনি নয়াদিল্লি। কিছুদিন আগে বলিউডের জনপ্রিয় তারকা সাইফ আলী খানের ওপর হামলা হয় এবং এই হামলার অভিযোগে শরীফুল ইসলাম শেহজাদ নামের এক বাংলাদেশিকে আটক করে ভারতীয় পুলিশ। তবে তদন্ত করে সাইফ আলীর বাড়ি থেকে হামলাকারীর যে আঙুলের ছাপ নেওয়া হয়েছে সেটির সঙ্গে শরীফুলের ছাপ মেলেনি। জানা গেছে ঘটনাস্থল থেকে 19টি আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ।
এরপর শরীফুলকে আটকের পর আঙুলের ছাপ নেয় তারা। শুরু থেকে আটককৃত শরীফুলকে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়ে আসছে ভারতীয় তথা মুম্বাই পুলিশ। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা আঙুলের ছাপ পাঠায় সিআইডির কাছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে শরীফুলের আঙুলের ছাপের সঙ্গে এগুলোর মিল নেই। রাজ্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দ্বারা করা হচ্ছে সাইফের উপর হামলার তদন্ত। তাদের তরফ থেকে প্রকাশ করা রিপোর্টেই এ সকল চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। সিআইডি জানিয়েছে পরীক্ষার ফলাফল নেতিবাচক। মুম্বাই পুলিশ আরও নমুনা পাঠিয়ে নতুন করে পরীক্ষা চালাচ্ছে। উল্লেখ্য যে গত 15 জানুয়ারি বান্দ্রায় নিজ বাড়িতে ছুরি হামলার শিকার হন সাইফ আলী খান। ওই দিন রাতে এক ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে তার কাছে 1 কোটি রুপি দাবি করে। সাইফ তখন বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরি দিয়ে আঘাত করে ওই হামলাকারী। আঘাতগুলোর মধ্যে একটি তার মেরুদণ্ডে লাগে। হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়। আর খানকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তার মেরুদণ্ড থেকে ছুরি বের করা হয়। তবে দ্রুত সময়ের মধ্যে আবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন ছুরিকাঘাতের কারণে সাইফ আলী খানের মেরুদণ্ডে আঘাত লাগায় স্পাইনাল ফ্লুইড লিক হয়ে গেছে। তারা আরও বলেন ছুরিটি তার মেরুদণ্ড থেকে মাত্র 2 মিলিমিটার দূরে ছিল। এই মুহূর্তে সাইফ আলী খান সম্পূর্ণ বিশ্রামে আছেন। মুম্বাই পুলিশের দাবি অভিযুক্ত শরীফুল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। কেউ একজন তার জন্য জাল নাগরিকত্বের কাগজপত্র তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এর বিনিময়ে অর্থ দাবি করেন। সেই অর্থের যোগান দিতেই সাইফের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে শরীফুল। কিন্তু এখন শরীফুলের এই ঘটনার সঙ্গে জড়িত থাকা নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে।